আসবো ফিরে আবারও লেখিকা সুরভি আক্তার পর্ব ২৬। পরের দিন সকাল ৮টা বাজতে চললো। ব্রেকফাস্টে বসেছে বাড়ির সকলে। মেঘার সভা তৈরি হয়নি এখনো, খেয়ে দিয়ে তৈরি হবে গিয়ে। মেহেরাজ টুকটাক কাজ করেছে। রুবিনা কাবির আর শাহিনা কাবিরের হাতে হাত মিলিয়ে সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করেছে। যদিও বাধা এসেছে শত, তবুও সে নিজে থেকেই করেছে। বাবার বাড়িতেও করতো। সবাই বলে মেয়েরা নাকি বাবার ঘরের রাজকন্যা, মেহেরও তাই একমাত্র রাজকন্যা সে, তবে বিলাসী নয়। মেয়েটা বড্ড ভোলা, সাদামাটা জীবন তার পছন্দ। খুব একটা চাকচিক্য অভ্যস্ত নয়ও। এখন বাবার ঘর ছেড়ে এসেছে শ্বশুর ঘরে। এখানে রাজকন্যাকে বসানো হয়েছে রাজরানীর আসনে। ওকে হাতের তালুতে উঠিয়ে রাখে সকলে। শাহিনা কাবির, রুবিনা কাবির ওকে কোনো কিছুতে হাত লাগাতে দেয় না। মেহের জিদ ধরে আজ নিজেই সাহায্য করছে ওনাদের। ব্রেকফাস্ট দিয়ে দাঁড়িয়েছিল শুভ্রর পাশে। শুভ্র চোখে ইশারা করলো খেতে বসার জন্য। বসলো না, অতপর শাহিনা কাবির জোর করে বসালেন। মুচকি হাসলো শুভ্র, ব্যাপারটা বেশ জমেছে। মেহেরের সাথে বিয়ে হওয়াটা মন্দ হয়নি মোটেও। এই যে ওরা একে অপরকে আগে থেকেই চেনে জানে, ওর পরিবার মেহেরকে আগে থেকেই জানে, তাই তো মানিয়ে নেওয়াটা সহজ হয়েছে। শুভ্র ইদানিং মেয়েদের মান অভিমান টুকু বুঝতে শিখেছে। এই যেমন এখন অভিমান জমেছে শুভ্রতার হৃদয়ে। বাপের বাড়ি এ অবধি যাওয়া হয়নি, আজ যাওয়ার কথা। শুভ্র নিয়ে যাবে কিনা তাও সন্দিহান। বইয়ের অভিমানে আদলের পানে তাকিয়ে হাসি চাপে শুভ্র। কিছু বলার জন্য মুখ খোলার আগে রৌদ্র নিচে হাজির। সেই রোজকার ন্যায় অবস্থা তার। ঘুম থেকে উঠেই শাওয়ার নিয়ে নিচে নেমেছে। কোনো দিকে না তাকিয়ে চেয়ার টেনে খেতে বসে পড়ল। সকলে চোখ তুলে তাকালো এক পলক করে। রৌদ্রের মাথা নিচু। রুবিনা কাবির ছেলের খাবার বেড়ে দিলেন। অগত্যা খেতে আরম্ভ করলো রৌদ্র। ভাইয়ের থেকে চোখ নামিয়ে খেতে খেতে শুভ্র ডেকে বলল, মেহের, আজ তৈরি থাকবি? দুপুরে অফিস থেকে ফিরে ও বাড়িতে নিয়ে যাব। সহসা চিকচিক করে ওঠে মেয়েটা। তবে বাদবাকি কারোরই পছন্দ হলো না শুভ্রর কথাটা। তাৎক্ষণিক ভার গলা ভেসে আসলো তৌসিফ কাবিরের থেকে। এটা কি ধরনের বিহেভিয়ার শুভ্র? মেহের তোমার স্ত্রী, ওর সাথে এখনো তুই তুকারি করছো কেন তুমি? ম্যানার্স কোথায় তোমার? শুভ্র থতমত খেয়ে এলো সহসা। আব্বুর দিকে তাকাতেই রাগী ভাব নজরে আসলো। ভুল জায়গায় বেফাঁস বলে ফেলেছে। শাহিনা কাবির স্বামীর কথায় কথা জুড়লেন। ঠিকই তো, তুই মেহেরের সাথে এখনো তুই তুকারি করে কথা বলিস? সে কি এখনো তোর বন্ধুর বোন আছে? স্ত্রী হয়েও তোর সম্মান দিয়ে কথা বলতে পারিস না? কিসের তুই তুকারি ওর সাথে? শুভ্র বিপাকে পড়ে পিট পিট করে মেহেরের দিকে তাকায়। নিজেকে সামলে আমতা আমতা করে পরিস্থিতি সামাল দিতে। না মানে, অভ্যাস ছিল তো। অভ্যাস পরিবর্তন করো, মেহের এখন তোমার স্ত্রী। তোফায়েল কাবিরের কথায় শুভ্র ভুল শুধরে বলে ধীরস্বরে, সরি। রৌদ্র সবটা মন দিয়ে শুনল, গেড়ে নিল মনে। তুমি করে বলাটাই যদি স্ত্রীর সম্মান হয়, তাহলে আজ থেকে রুডবিক কাবির রৌদ্রও তার স্ত্রীর সাথে তুমি সম্বোধনে কথা বলবে। যদিও বা তুই বলাটা তারও অভ্যাস। সম্মান দেওয়ার জন্য অভ্যাসের পরিবর্তন করবে না হয়। খেতে খেতে আর চোখে মেঘার দিকে তাকালো সে। কাল দেখেছে মেঘার অভিমান। একটা পাসওয়ার্ডকে ঘিরে মেঘার সন্দেহ দেখেছে। সেই যে কাল রৌদ্রের থেকে ছুটে পালালো মেয়েটা, আর ধরা দেয়নি আপন মনে। কথা তো দূর, মুখোমুখিও হয়নি ও বাড়িতেই। রৌদ্র একেবারে রাত 12টার পর ফিরেছে। অতপর দেখেছে রমণীর ঘুমান্ত মুখাবয়ব। মেঘা খাচ্ছে চিবুক নামিয়ে। রৌদ্র ওর থেকে চোখ নামিয়ে প্লেটের দিকে তাকালো। একখানা অমলেট প্লেটে কেবল এইটুকুই খেয়েছে। আশপাশ না ভেবে হাত বাড়িয়ে অর্ধেক ডিমটুকু চট করে নিজের পাতে তুলে নিল সে। স্যাঁত স্যাঁত তিরিক্ষি চোখে চাইল মেঘা। বাকিরাও তাকায়। রুবিনা কাবির কিচেনে গেছেন। রৌদ্র ডিম খায় না, সেদ্ধ তো একেবারেই না। সেদিন ওকে মেঘার পাত থেকে অমলেট নিয়ে খেতে দেখেছিল, তাই আজ গেছেন ছেলের জন্য আলাদা করে অমলেট করতে। শাহিনা কাবির বললেন, মেঘার পাত থেকে ডিম নিচ্ছিস কেন রৌদ্র? তোর মা আরেকটা অমলেট করতে গেছে, নিয়ে আসুক, ওটা খাবি। মেঘাটা ফিরিয়ে দে ওর পাতে। রৌদ্র পরোয়া করল না কথাটুকু। স্যান্ডউইচের ভাজে পুরো অমলেট পুড়ে মুখের ভেতর ঠেলে দিল। চিবিয়ে বলল অস্পষ্ট স্বরে, ওর পাতের খাবার একটু বেশি টেস্টি মনি, টেস্ট লাইক অ্যামব্রেসিয়া। বোঝা গেল না বাক্য দুটো। রুবিনা কাবির আরেকটা অমলেট নিয়ে এসে রৌদ্র বাধা দেওয়ার আগেই ছেলের পাতে তুলে দিলেন তিনি। রৌদ্র কিছু বলল না, তবুও গোটা অমলেট নিজের পাত থেকে তুলে মেঘার প্লেটে বাড়িয়ে দিয়ে শান্ত স্বরে বলল, এটা তুমি খাও। ভূতের মুখে রাম নাম, থুরি রৌদ্রের মুখে তুমি সম্বোধন। কর্ণপাত হওয়া মাত্রই ভরকে চাইলেন বাকিরা। ছেলের পরোয়া নেই। তোফায়েল কাবির ভ্যাট ভ্যাট করে তাকিয়ে রইলেন মুখে খাবার নিয়ে। পরক্ষণে গলা খাকারি দিলেন। মেঘা অবাক হলেও মানিয়ে নিল নিজেকে। তোফায়েল কাবিরের ইঙ্গিত বুঝে দ্রুত চোখ নামিয়ে নিল। আদ্র হাসলো মিটিমিটি। সাফার মুখ চুলকাচ্ছে। এত সবার সামনে বলতেও পারছে না।
শেষে না বলে থাকতে পারল না আর। আচ্ছা রৌদ্র ভাইয়া, আমাদের ফ্যামিলি ফটো দেখেছো? রৌদ্র তাকিয়ে প্রশ্ন করে। কোনটা? সহসা হাত ইশারায় দেখিয়ে বলল সাফা। ওই যে ওইটা, দেখো দেখো কেমন হয়েছে। রৌদ্র তাকাই, ছবিটাতে যেটা নজর কাড়ার কথা সেটাই নজর কাড়ল সর্বপ্রথম। ওরা ফ্রেমবন্দি হয়ে আছে একে অপরের দিকে তাকিয়ে থাকার মাঝে অষ্টপুটে হাসি রেখা দেখা মেলে রৌদ্রের, মুহূর্তেই চেপে ফেলে তা। চোখ নামিয়ে খাওয়ায় মনোযোগ দেয়, ধীরে বলে, সুন্দর এসেছে। সাফা চাপা স্বরে প্রশ্ন করে রৌদ্রের দিকে খানিক ঝুঁকে এসে, ভাইয়া একটা কথা বলি, তুমি তখন মেঘার দিকে কি দেখছিলে ওভাবে? রৌদ্রও একইভাবে ফিসফিসিয়ে বলল, কখন? ওই যে ছবিটা তোলার সময় নিজেকে দেখছিলাম। কি করে? ওর চোখে। আচ্ছা, মেঘা কি দেখছিল? আমাকে? ও কেন তোমার মতো করে নিজেকে দেখলো না তোমার চোখে? ও আমাকে দেখুক, নিজেকে না দেখলেও চলবে। কিন্তু হুম, কোনো কিন্তু নয়, তোর সাথে আমার কথা আছে। ভার্সিটি থেকে ফিরে আমার কাছে আসবি, মনে থাকবে। কেন? তোকে কিছু কাজ দেব, যদি করে দিতে পারিস তাহলে অনেক চকলেট পাবি আমার থেকে। আনলিমিটেড চকলেট দেব। সত্যি? হুম। এখন চুপ। দুই ভাই বোন ফিসফিস করা থামালো, মেঘা আর চোখে অবলোকন করলো দুজনকে। সাফা চুপটি মেরে যায়। খাওয়া দাওয়া সেরে ভার্সিটিতে বেরিয়েছে ওরা। আদ্রের ক্লাস প্রথমে 10টা হতে 11টা পর্যন্ত। 11টার পর প্রথম ক্লাস শেষে বাইরে বেরিয়েছে মেঘা, সাফা আর শিশির। এরপরের ক্লাস নেই, আছে আরও 45 মিনিট পর। ক্যাম্পাস হতে বেরিয়েছে ওরা। সাফার খিদে পেয়েছে, খাবে এখন। সেদিন আদ্র বলল ভার্সিটির বাইরে নতুন একটা ফুড কর্নার ওপেন হয়েছে, সেখান থেকে মোমো নিয়ে গেছিল, বেশ ভালো খেতে। খুঁজে নিয়ে সেই ফুড কর্নারে ঢুকলো তিনজনে। শিশির ইতস্তত। নামি দামি ক্যাফেটেরিয়া, সব খাবারের দামও নিশ্চয়ই বাইরের তুলনায় একটু হলেও বেশি এখানে। আরও এ বাইরের খাবার পছন্দ করে না খুব একটা। হাতে টাকাও নেই বাড়তি করে খরচের জন্য। সাফা মেঘা জোরপূর্বক নিয়ে এসেছে ওকে। শিশির বাধা দিয়েও কাজ হয়নি, এখন ইতস্তত লাগছে। ওয়েটার এসে মেনু কার্ড ধরিয়ে দিতেই টুকটাক অর্ডার করলো মেঘা। তিনজনের জন্য কোল্ড কফি। সাফা প্রেস্টি খাবে। মেঘার মোমো পছন্দ, এখানকার মোমো বেশ ভালো লেগেছে। তাই নিজেরা শিশিরের জন্য মোমো অর্ডার করলো সে। ওয়েটার চলে যেতেই শিশির ভেজা গলায় দোনমনো করে বলে জড়তায়, মেঘা আমি কিছু খাবো না, তোরা খা। আমি জাস্ট একটা কফি নেব, তাহলেই চলবে। প্লিজ জোর করিস না, আমি বাইরের খাবার খাই না তেমন। চুপ করবি? একবার খেয়ে দেখ, ভালো লাগবে। আমার পক্ষ থেকে আজ তোদের দুজনের ট্রিট। কিন্তু? কোনো কিন্তু নয়, চুপ থাক। আর বল তোর ভাইয়ের এখন কি অবস্থা? শিশির একটু চুপ থাকলেও পরক্ষণে বললে একটু হেসে, আগের তুলনায় অনেক বেটার। লাস্ট সপ্তাহ থেকে বাড়িতে আসে। বলেছিলাম না, ও মাঝে মাঝে আমাদের চিনতে পারে না, ভুলে যায়। আমাদের স্মৃতি মুছে যায় মাথা থেকে। কিন্তু ইদানিংও ভালো আছে জানিস। আমাকে রোজ আপু বলে ডাকে। ইকরা আপু তো অফিসে যায় আর আমি ভার্সিটিতে আসি। বাড়ি গেলে দেখি অভিমান জমিয়ে রাখে আমাদের দুজনের ওপর। আমাদের আবার সে অভিমান ভাঙাতে হয়। সব মিলিয়ে এখন আগের থেকে খুব ভালো আছে। আল্লাহ করুক আরেকটু সুস্থ হোক, তাহলে আর কিচ্ছু চাওয়া নেই আমাদের। মেঘা মুচকি হাসলো, রইস হয়ে বলল, একদিন তোদের বাড়িতে যাব তোর ভাইকে দেখতে, আমাদের কথা বলবি ওকে। ওদের কথা বলার মাঝে ওয়েটার অর্ডার সার্ভ করে গেছে। খেতে খেতে আরও টুকটাক গল্প করলো ওরা। হাতে সময় নেই, ক্লাস শুরু হবে মিনিট 10-এর মাথায়। খাওয়া শেষ করে ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে মেঘা শুধাই, আমাদের বিল। ম্যানেজার মেঘাকে ভালো করে পরখ করলেন প্রথমে, এসে থেকেই নজর রেখেছিলেন। চেনা মাত্রই ভরা গালে হেসে বিনয় দেখিয়ে বললেন, আপনাদের বিল পেমেন্ট করা আছে ম্যাম। কপাল কুঁচকে ফেলল মেঘা, বুঝলো না। সরি, আমরা পে করিনি এখনো। প্রিপেইড করা আছে, আপনি আগামীতে যত খুশি তত খেতে পারবেন আমাদের ফুড কোর্টে। আপনার আগামী সব খরচার মূল্য আগে থেকে পেমেন্ট করা। মেঘা চোখ সরু করলো, গলা নামিয়ে বলল, মানে আপনারা হয়তো আমাদের অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছেন। নো ম্যাম, আপনাকে চিনতে পেরেছি আমরা। আপনি তো লাকি কাস্টমার আমাদের কর্নারের, যার আগামী মাস বছর সব খাবারের বিল অলরেডি পে করা হয়েছে আমাদের। মেঘা আহম্মক বলল। সাফা ফটাফট প্রশ্ন করল, আরে বা, প্রিন্সেস স্ট্রিট? আচ্ছা, ঝেড়ে কাশুন তো একটু। মেঘাকে চেনেন আপনারা? মজা করছেন? খেতে না খেতেই কে আমাদের খাবারের বিল পে করে দিল? তা তো জানি না, তবে ম্যাডামকে জানি। আমাকে জানেন মানে কি করে জানেন? আর আগাম বিল পেমেন্ট করেছে কে? তা তো চিনি না, তবে তিনি আপনাকে চিনিয়ে দিয়েছেন ভালো করে। শুধু আপনাকে জানি, আপনি তো ইভারা ম্যাম, অ্যাম আই রাইট? মেঘা ধক করে ওঠে, কেমন নড়েচড়ে পরিবর্তন আনে চেহারায়। হাত দিয়ে খামচে ধরে নিজের পার্স, তড়িতে চোখ ঝাপটে ঘন ঘন পলক ফেলতে থাকে। সাফা কপাল গুটিয়ে বলে, হ্যাঁ ও ইভারা। তার মানে বলছেন আমাদের আর পে করতে হবে না?
কিন্তু পে করলোটাকে? আদ্র ভাইয়া হবে হয়তো। মেঘ, আদ্র ভাইয়ার কথা বলছেন হয়তো উনি। চল, বকবক করে লাভ নেই, দেরি হয়ে যাচ্ছে আমাদের, ক্লাস শুরু হয়ে যাবে। মেঘা স্তম্ভিত, চোখের অস্বাভাবিকতা কিয়ৎকাল বাদ স্বাভাবিক হয়। কথা না বাড়িয়ে ওর হাত টেনে ক্যাফেটেরিয়া থেকে বেরোলো শাখা। মেঘা দুর্বোধ্য হতবাক ভঙ্গিতে দেখে বলল বোঝানোর মতো করে, মেঘা এত কি ভাবছিস? আরে আদ্র ভাই এসব করেছে হয়তো, নয়তো ওনার কিসের টাকা আমাদের ফ্রিতে খাওয়ানো। চল, আদ্র ভাইকে জিজ্ঞেস করে নেব না? মেঘা নড়ে চড়ে ওঠে, এবার থেমে বলে, হুম চল। সন্ধ্যা রাত, সারাদিনের ব্যস্ত সময় পেরিয়ে অফিস ছুটিতে ঘরে ফেরার পালা। শহরের ব্যস্ত রাস্তায় আজ যানজট প্রচুর। রাস্তার একধারে দাঁড়িয়ে ছিমছামা একটা মেয়ে সদ্য অফিস থেকে বেরোলো। চেহারায় কিছুটা অবসন্নতা প্রকাশিত, অবসন্নতা বেড়েছে আরও। কপালে তিক্ত ভাঁজ। আজ রিক্সা চালকদের ডিমান্ড বেড়েছে। অফিস থেকে বাড়ি ফেরা রোজকার ভাড়া 20 টাকা, সেখানে আজ প্রত্যেকে 3-4 গুণ বেশি ভাড়া চেয়ে বসছে। এই তো কিছুটা পথ, এটুকুনি পথ এত টাকা দিয়ে যাওয়া যায় নাকি? একেই রোজ রোজ যাওয়া আসাতে খরচা হয় অনেক। মধ্যবিত্তের টানাটানি সংসার, বেশি খরচা যে করতে নেই। এই 1 মাস পর মাইনে পেলে তবেই না সারাটা মাস সংসার চলবে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও ন্যায্য ভাড়ার কোনো রিক্সা পাওয়া গেল না। সামর্থ্য নেই অতিরিক্ত টাকা ভাড়া দেওয়ার। ব্যাগে হিসেব মতো কিছু টাকাই আছে, সেসব দিয়ে যাওয়ার সময় ভাইয়ের ওষুধ কিনতে হবে। আর পারা গেল না, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে এভাবে? রমণী স্তম্ভ পায়ে হাঁটা ধরল। সামনে ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে হেঁটেই যাবে আজ। জিদ ধরল নিজেই নিজের সাথে। কয়েক পা এগোনো মাত্রই পাশাপাশি কাজ ঘেঁষে এসে থামলো একটা বাইক। সহসা ডাক পড়ল কানে, ইকরা। ইকরা চকিতে থামে, পাশ ফিরতেই চোখে পড়ে চিরচেনা সেই সুপুরুষ। মাথায় হেলমেট, মুখটা পুরোপুরি বোঝা যাচ্ছিল না। তন্মধ্যে হেলমেট খুলল লোকটা। সহসা সেটে রাখা কগাছি চুল এলোমেলো হয়ে আছড়ে পড়ল কপালে। চোয়াল ঠেলে মুচকি হাসল আবিদ। ইকরা তাকিয়ে থাকার মাঝে প্রশ্ন করল, হেঁটে যাচ্ছেন কোথায়? চোখ নামায় ইকরা, ধীরে বলে, ফার্মেসি থেকে মেডিসিন কিনতে হবে, ফার্মেসির দিকে যাচ্ছি। সে কি, এখানে আশেপাশে তো ফার্মেসি নেই, আছে অনেকটা দূরে, হেঁটে যাচ্ছেন যে? রিক্সা চালকদের ডিমান্ড বেড়েছে আজ, তাদের চাহিদা পূরণ করতে গেলে আমার পরিবারের টানাপোড়েন পড়বে। পরিবারটাই বেছে নিলাম। এই তো এটুকু পথ, সামনে ফার্মেসি, হেঁটে যেতে পারবো। আবিদ শান্ত চোখে তাকায়, স্থির করে দৃষ্টি। মেয়েটাকে যত দেখে ততই অবাক হয় সে, মুগ্ধতা বাড়ে। এটার বয়স কোথায় বেশি হবে, 22 কি 23। এতেই পুরো পরিবারের ভার তার একার কাঁধে। অসুস্থ ভাইয়ের চিকিৎসার খরচ, মা বোন সহ পরিবার সামলানো, সব একাই করে মেয়েটা। সারাদিনের অফিসের ধকলের পর এখন কিনা কটা টাকা বাঁচাতে হেঁটে বাড়ি ফিরবে। সিদ্ধান্ত দেখে মনে হয় কত বিজ্ঞ এই মেয়ে, কিন্তু মোটেও তা না। সৌন্দর্যে বেশ স্নিগ্ধ আর আদুরে মেয়েটা, শ্যামলা গড়ন, তবুও দেখতে ভারী চোখে লাগে। ওই যে কথায় আছে, সুন্দরকে সুন্দরের মতো করে দেখতে হয়। সুন্দর করে দেখার জন্য প্রয়োজন সুন্দর দৃষ্টি, আর সেই সুন্দর দৃষ্টি এই আবিদ নামক লোকটার আছে। তাই তো এত সুন্দর লাগে ইকরা নামক এই মেয়েটাকে। মনে হয় সবসময় চোখের সামনে বসিয়ে রাখতে, ইচ্ছে করে আঁশ মিটিয়ে চোখ ভরে দেখতে। ভরা গালে তাকিয়ে শব্দহীনা হাসে আবিদ, বলে নরম গলায়, হেঁটে যেতে হবে না, বাইকে উঠুন, পৌঁছে দিচ্ছি। আরে না, প্রয়োজন নেই, আমি চলে যেতে পারবো, আপনি যান, অফিস শেষ তো, আপনাকেও বাড়ি ফিরতে হবে। ইকরা, আপনি না বলেছিলেন আমরা কেবলই বন্ধু? বন্ধুত্বের খাতিরে আপনাকে একটু সাহায্য করতে পারি না? নাইবা হলেন অন্য কিছু, বন্ধুই সই। ইকরা চোখ নুইয়ে ফেলে জড়তায়। এই লোকটা ওর কলিগ। কাজের পাশাপাশি আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বেশ গাঢ় হলেও এখন পিছিয়েছে একটু। আবিদের দেওয়া একটা আকাঙ্ক্ষিত নিবেদনের সম্মুখে পড়া মাত্রই গুটিয়ে এসেছে ইকরা। সামনে দাঁড়াতে ইতস্তত হয় ইদানিং। মেয়েটার অচলতা দেখে আবার বলল আবিদ, ইকরা উঠে আসুন। আর দ্বিমত করল না, জোরপূর্বক হেসে বাইকের পেছনে ফাঁক রেখে উঠে বসলো মেয়েটা। ফার্মেসির সামনে নেমে কতগুলো ওষুধ কিনে নিল। দাম এসেছে একটু বেশি। ব্যাগ ঘেটে টাকা মেলাতে গিয়ে দেখলো কম পড়ে যায়। বিপত্তিতে পতিত হলো মেয়েটা। সাফিনের ঔষধ লাগে রোজ, মাইনে হাতে আসতে এখনো দিন 5 বাকি। ভেবেছিল আগামী 5 দিনের ওষুধ কিনে নেবে আপাতত, কিন্তু ব্যাগে টাকা নেই, যা আছে কম পড়ে যায়। দোনমোনা করলো ইকরা। পেছনে বাইকের সাথে হেলান দিয়ে এখনো দাঁড়িয়ে আছে আবিদ। ইকরা ঘাড় ঘুরিয়ে চোরা চোখে তাকালো, ফের ঝট করে চোখ ফিরিয়ে ফার্মেসির লোকটাকে বলল ধীর কণ্ঠে, আপনি আমাকে 3 দিনের ওষুধ দিন। থাক, 5 দিনেরই দিন, কত টাকা কম পড়ছে? আবিদের ভরাট কণ্ঠে ইকরা পাশে তাকায়। লোকটা এসে দাঁড়িয়েছে পাশে। পিটপিট করে কুণ্ঠাবোধে চাইল মেয়েটা,
আবির চোখে চোখ রেখে ভ্রু তুলে বলে, কত কম পড়েছে? 350। শোনা মাত্রই ওয়ালেট থেকে বের করে দিল আবিদ। ঔষধ নিয়ে বাইকের সামনে আসা মাত্র ইকরা ডেকে উঠল, আবিদ, থ্যাংক ইউ। আসলে টাকা বাড়িতে আছে, আমি আপনাকে কাল দিয়ে দেব। সিফাতের ওষুধ কেনার ছিল। থ্যাংক ইউ হেল্প করার জন্য। এতবার ধন্যবাদ দিতে হবে না ইকরা, প্রয়োজনে প্রিয়জনই পাশে থাকে। আপাতত রাখুন এই উপকারটুকু, যখন আমার প্রয়োজন পড়বে তখন প্রিয়জন হিসেবে আপনাকে যেন এইভাবে পাশে পেতে পারি। আমি যে প্রয়োজনে পাশে পেতে চাই আপনাকে। ইকরা হাত মুঠিয়ে চিবুক গলায় মিশিয়ে নেয়। বাইকে ওঠে লোকটা। মেয়েটাকে এখন বাড়িতে পৌঁছে না দেওয়া পর্যন্ত ছাড়বে না আর। উঠুন, বাড়িতে পৌঁছে দিয়ে আসি। অক্টোবর মাসে শেষ হতে চলেছে, মেঘ গুড়গুড় করে রোজ। এই যেন বৃষ্টি নামবে যখন তখন। রাতে ঝুম বৃষ্টি নেমেছিল, সেই বৃষ্টি চলছে আজ সকাল অবধি। শেষ রাতে কমলেও সকাল হতে আবার মেঘ ছাপিয়ে মুষলধারে বৃষ্টি নেমেছে। বাজে সকাল 7টা। ঘুম থেকে গা মুড়িয়ে ওঠে বারান্দায় এগোলো মেঘা। দমকা মিঠে হাওয়া গায়ে লাগতেই ফুরফুরে হয়ে উঠল পুরোটা সকাল। হাই তুলে এক চিলতে হাসলো মেঘা। বৃষ্টি নেমেছে কতদিন বাদ। ভেজা হয় না বর্ষণের জলে। নিভু চোখ উজাড় করে বারান্দা হতে হাত বাড়িয়ে ঝিরি ঝিরি বৃষ্টিকণা ছুঁয়ে দিল একবিংশি। ঠান্ডা বাড়িধারা হাতের তালুতে ঝরঝরিয়ে পড়তেই শিউরে উঠল কমলাঙ্গ, কেঁপে উঠল রমণী। শিরশিরে পবনের সাথে সাথে বাদলের ঝাটকা মাতিয়ে তুলল ছোট্ট হৃদয়। হাসি প্রগাঢ় হলো অষ্টযুগলে, দুহাত বাড়িয়ে ছুঁয়ে দেখল বৃষ্টিকে। কালো মেঘের অন্ধকারে নিমজ্জিত আশপাশ, পুরো শহর তলিয়েছে বাদলের ছন্দময় গীতিতে। মেঘা এক মুহূর্ত ভাবল, এই বৃষ্টিতে ভার্সিটিতে যাওয়া হবে আজ। না হলে এক্ষুনি ছাদে উঠবে সে। আকাঙ্ক্ষা পুষে না রেখে ভিজে সিক্ত করবে নিজেকে। সাফা ঠোঁট উল্টিয়ে ঘুমাচ্ছে এখনো। মেঘা ওকে ডাকলো না। তড়িঘড়ি করে ঘরে ঢুকে দরজার দিকে এগোলো। একটা অবাধ্যতা দেখিয়েছে কাল। দরজা লাগিয়ে ঘুমিয়েছিল গত রাতে। ওই লোক কেন ওকে দরজা খুলে ঘুমাতে বলেছিল? ইয়ত্তা থাকলেও আর আশকারা দিতে চায় না মেঘা। বুঝতে চায় না ওই অবাধ্য লোকটাকে। সে নরম হয়ে পড়ছে। আগে থেকে যেটুকু কোমল ছিল, শক্ত খোলসের আবরণে ঢেকে রেখেছিল সেই কোমলতা। কিন্তু ইদানিং শক্ত খোলস ধরে রাখা যাচ্ছে না আর। মেঘা দুর্বল হয়ে পড়ছে। প্রকাশ্যে আসতে ওর দুর্বলতা, এটা যে হওয়ার নয়। দূরত্ব বাড়াতে হবে ওই অবাধ্য লোকটার থেকে। মেঘা এবার হতে এড়িয়ে চলবে ওনাকে। দেখেও না দেখার ভান ধরবে। কথা বলা তো অনেক দূর। প্রথমে যেমন ছিল অচেনার ভান ধরে, তেমনই করবে আবার। সিটকিনি খুলে নিচে নামলো মেঘা। ফ্রেশ হওয়া হয়নি এখনো। পরনে ঢিলেঢালা ফ্রক আর স্কার্ট। মেঘা স্কার্ট রাউন্ড করে ঘুরিয়ে হেলে দুলে নিচে নামলো। বাড়ি ফাঁকা। শুভ্রকাল মেহেরকে নিয়ে ও বাড়িতে গেছে। কর্তারা বোধহয় ঘরে এখনো। ফুরফুরে মেজাজে ড্রয়িং রুম হতে গলা বাড়ালো মেঘা। মনি আদ্র ভাইয়া ওঠেনি এখনো। কিচেন হতে জবাব দিলেন শাহিনা কাবির, না বৃষ্টি হচ্ছে তো, ঘুমোচ্ছে তাই ডাকিস না। ভার্সিটি যাবে না? এই বৃষ্টিতে যাবে কি? যেতে হবে না আজ, গেলে পরে দেখা যাবে, এখন ডাকিস না ওকে। মেঘা সায় পেল। গদগদ হয়ে এক ছুটে উপরে উঠল আবার। আদ্রের ঘরে দরজায় কান পাতল একবার। ওঠেনি মনে হয়। বৃষ্টিমুখর ঠান্ডা ওয়েদারে জমজমাট ঘুম দিচ্ছে। মেঘার বৃষ্টিতে ভেজার শখ জেগেছে। আদ্র উঠলে পরে ভিজতে দেবে না। একেই জ্বর নামছে কদিন পর পর। এখন বৃষ্টিতে ভিজলে জ্বর বাঁধবে না তার কি গ্যারান্টি? কিন্তু মেঘার বড্ড ইচ্ছে করছে ভিজতে। এখন এই খুঁতখুঁতে মনকে শান্ত করার জন্য ইচ্ছেটাকে প্রাধান্য না দিলেই নয়। মেঘা প্রথমে সাফাকে ডাকলো, টুকটুকি, এই টুকটুকি, দেখ কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ওঠ না, ছাদে যাব। দুজনে একটু ভিজবো বৃষ্টিতে। শুনেছিস আমায়, ওঠ প্লিজ। এই কুম্ভকর্ণের বোন, ওঠ। ওই মেয়ের তো সাড়া নেই না নড়চড়। গায়ে চাদর টেনে আরো আয়েসে তলিয়ে গেল ও। মেঘা হাল ছাড়লো, ছটফটিয়ে ঘর থেকে বেরোলো। পা টিপে টিপে ছাদের সিঁড়ির দিকে এগোতেই মুখোমুখি আহিয়ান। মেঘা থামলো সহসা। ধরা পড়ে অধর ভিজিয়ে পিটপিট করে বলল, গুড মর্নিং জিজু। গুড মর্নিং মেঘা। ওদিকে কোথায় যাচ্ছ? মেঘা থতমত খায়, ধীরে বলে, ছাদে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে তো, তাই তো যাচ্ছি। কাউকে বলো না প্লিজ। আদ্র ভাইয়ার কানে গেলে রক্ষে থাকবে না। গুনে গুনে 5 মিনিট ভিজবো শুধু, পাক্কা। তারপরে নিচে নেমে আসবো। আহিয়ান ফিক করে হাসে, মোলায়েম কণ্ঠে বলে, আচ্ছা বলবো না কাউকে। যাও। তবে বেশিক্ষণ ভিজবে না, জ্বর আসবে নয়তো। একে অসুস্থতা লেগে আছে। ঠান্ডা পানি এত সকালে ভেজা ঠিক হবে না। মেঘার মুখমণ্ডল দীপ্ত হয়ে ওঠে। পুলকিত স্বরে বলে, থ্যাংক ইউ জিজু, বেশি ভিজবো না, শুধু 5 মিনিট। তুমি কিন্তু কাউকে বলবে না, আমি আসছি। আইহানকে পাশ কাটিয়ে ধরফরিয়ে ছাদে উঠল মেঘা। আইহান ঠোঁট কামড়ে নিল। মেঘা চোখের আড়াল হওয়া মাত্রই ঘর হতে বেরোলো রৌদ্র।
চোখ ফোলা রক্তিম বর্ণ ধারণ করেছে দৃষ্টিযুগল। সারা রাত্রি চোখের পাপড়ি এক হয়নি, সেটা আর কে জানে আপন মন ব্যতীত। ওই ইডিয়েটটা তো ওকে জ্বালাতে পারলেই বাঁচে। মন মস্তিষ্ক সবখানে গেড়ে বসে মজা লুটছে। ধুকে ধুকে পুড়িয়ে ক্ষতবিক্ষত করছে বেপরোয়া ছেলের অবাধ্য হৃদয়কে। রৌদ্র ঘর হতে বেরিয়ে ঘাড় ডলে নাক টানল, কপাল গুটিয়ে ফেলল আহিয়ান। রৌদ্রের ভাবগতিক দেখে চোখ তীক্ষ্ণ করল, পরক্ষণে মুখশ্রী শিথিল করে বলল, আরে রৌদ্র, উঠে পড়েছ? গুড মর্নিং। এত সকাল সকাল উঠলে যে? তোমারও কি বৃষ্টিতে ভেজার ক্রেভিং হচ্ছে নাকি? মেঘা তো সবাইকে লুকিয়ে ছাদে উঠল, আমাকে বলল কাউকে যেন না বলি। যাও যাও, তুমিও যাও ছাদে, কাউকে বলবো না আমি। রৌদ্র ভ্যাট ভ্যাট করে তাকিয়ে আহিয়ান হাসি ঠেলে আবার বলে, আমার অফিস আছে, ছুটি নেই ভাই। এই বৃষ্টিতে ভিজে অফিসে বেরোতে হবে আমায়। নতুবা এই রোমান্টিক ওয়েদারে হয়তো বউ বাচ্চা নয়তো বৃষ্টিকে বেছে নিতাম। আসি আমি। শোনানোর ছিল, তা শোনানো শেষ। পিছু ফিরে ওষ্ঠ চেপে ধরল আহিয়ান। বড় বড় ধাপে নিচের সিঁড়ির দিকে এগোলো। রৌদ্র কিয়ৎকাল থম মেরে দাঁড়িয়ে রইল। ভ্যাবাচাকা খেয়ে মেঘার প্রসঙ্গটা মাথায় ঠিকঠাক ধরা দিতেই চোয়াল শক্ত করল। কাল রাতে প্রতিজ্ঞা করেছে ওই ইডিয়েটটাকে দেখা মাত্রই 4 নম্বর থাপ্পড়টা গালে বসাবে ওর। সারা রাত স্বস্তি মেলেনি এক দণ্ডের জন্যও। একে অস্থির সে, তার উপর ওই মেয়ের চেহারা এক পলকের জন্য দু চোখের সামনে পায়নি রাত বিরেতে। রোজ রোজ সাক্ষাৎ করে ঘুমানো অভ্যাস হয়ে গেছে এই কদিনে। গত 5 বছরের বিরহের অবসান ঘটিয়ে এটুকুই তো কাছে পেয়েছে। তাও কাছে পেয়েও কেবলই এক পলক করে দেখার আবদার জুড়েছিল। তাও রাখল না ওই ইডিয়েট। অস্থিরতা সংবরণ করবে কিভাবে? রৌদ্রের খিটখিটে মেজাজ চড়ে ওঠে। কেবলই সকালের অপেক্ষায় ছিল সে। হাত মুঠো করে গজগজ করে ছাদের দিকে পা বাড়ায়। একবিংশে এনাগাদ বৃষ্টিতে ভিজে জবজবে পাগলা হওয়ার বাদল দিনে খোলা আকাশের তলে নিজেকে বিলিয়ে দিতে উন্মাদ রমণী। চারিদিকে কেবলই ঝিরঝিরে টুপটাপ বৃষ্টির শব্দ। মুখরিত আশপাশ ঝমঝম শব্দে বৃষ্টির কোমলতা ঠেকিয়ে দূর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে একটু আধটু, তবে তা কেবলই মাঝে মাঝে। মেঘা পুরো ভিজে একাকার। কতদিন পর নিজেকে এমন মুক্ত মনে হচ্ছে। ইচ্ছে করছে উড়ে যেতে। দুহাত মেলে বৃষ্টিকে আলিঙ্গন করছে রমণী। ঠোঁটের কোণ হতে সরছে না উচ্ছ্বাসিত হাসির রেখা। ছাদে পানি জমেছে রাতভর বৃষ্টি হওয়ার দরুন। এখন বেড়েছে আরও বেশি। মেঘা ছলৎ ছলৎ করে পুরো ছাদে চক্কর কাটে, লাফিয়ে চলে, গুনগুন করে তাল মিলিয়ে গলা চিরে গায় আর নাচে বৃষ্টির ছন্দে। রে ব্যাহেকে চালি मैं तो बहके चली, রে कहते चली मैं तो कहते चली, রে মেঘা নান্না রে নান্না রে নান্না রে না রে না। রমণী ব্যস্ত গানের সাথে তাল মেলাতে বৃষ্টির দমকা শব্দে মিলিয়ে যাচ্ছে তার কণ্ঠস্বর। শরীরের সাথে লেপ্টে বসে গেছে পরনের কাপড়। হাঁটু ছড়ানো কেশগুলো ভিজে লেপ্টে জুড়ে গেছে একটার সাথে আরেকটা। কপাল চোখে মুখে আছড়ে পড়ছে দীঘল জবজবে কেশগুচ্ছ। মেঘা একাই মাতিয়ে রেখেছে নিজেকে। ছাদের দরজায় যে একজন থমকেছে তা রমণীর চোখে ধরা দেয়নি। সে প্রথম দিনের মতো আজও মেঘার নাচের তালে মূর্ত বনল তার বেপরোয়া স্বামী। খেই হারিয়ে সমস্ত রাগ ভুলে পলক্ষীনা তাকিয়ে রইল কাকভেজা রমণীর উন্মাতাল ছন্দের পানে। মুখ ফাঁক কিছুটা, চোখ জোড়ায়, সাথে সাথে বিমূর্ত পুরো শরীর স্থবির সে। বৃষ্টির চেরা চেরা ফোঁটা ঝাপসা করে দিচ্ছে নিত্যরত রমণীকে। রৌদ্র শুষ্ক ঢোক গেলে সেদিন এভাবেই দেখেছিল মেঘাকে। তবে শুকনো গোধূলি লগ্নে আজ আবার দেখল। তবে আজ ভেজা প্রভাত লগ্নে হাত পুড়িয়েছিল সেদিন। আর আজ দহন বাড়ল হৃদয়ে, শ্বাস প্রশ্বাস হলো জোরালো। ভেজা রমণীকে এ অবস্থায় দেখে পাথরের ন্যায় জমে গেলেও পাথরের ভেতর চলতে লাগলো উত্তাল ঝড়। ঢোক গিলল রৌদ্র, চোখ নামিয়ে খিচে রেখে শ্বাস টানল দরজা চেপে ধরে। ঠোঁট ভিজিয়ে সামান্য বিরতি নিয়ে সামনে তাকালো আবার। শ্বাস হয়ে এসেছে জোরালো। মেঘার দিকে পুনরায় তাকানোর মাঝেই হঠাৎই আকাশ কাঁপিয়ে বিদ্যুতের ঝলকানি দিয়ে উঠল দূরে কোথাও। বজ্রপাতের তীর্যক আলো স্যাঁত করে পড়ল ধরণীর বুকে। মেঘা মুহূর্তেই থামে। বজ্রপাতের বিকট শব্দ হওয়ার আগেই ধ্যান জ্ঞান খুইয়ে দুহাতে চেপে ধরে কান। খিচে দু চোখ, পাক্কা 3 সেকেন্ড বাদ বাজ পড়ার শব্দ হলো বিকট। ততক্ষণে মেঘাকে কেউ টেনে নিয়েছে নিজের বাহুডোরে। বিকট শব্দের ভয়ে তটস্থ হয়ে তাৎক্ষণিক ঘাপটি মেরে কারো বুকের মাঝে সেপটি লুকিয়ে পড়ল মেঘা। মস্তিষ্ক তখনও শূন্য। শব্দ হওয়ার সাথে সাথে কেঁপে উঠে খামচে ধরল কারোর বুকের কাছে টি শার্টের অংশ। কারোর প্রশস্ত বুকের মাঝে লুকিয়ে ফেললো আপন সত্তাকে। সেই জন দুহাতে আগলে জাপটে নিয়েছে ওকে। মুহূর্ত কয়েক পেরোলো, সম্বিত ফিরল একবিংশীর। পিটপিট করে চোখ খুলল, উঠল নড়ে চড়ে, নিজেকে কারো বক্ষের অন্তরালে আবদ্ধ থেকে স্যাঁত করে উঠল,
দ্রুত মাথা তুলল, নড়চড় করে খানিক আলগা হওয়া মাত্রই ভেসে উঠল রৌদ্রের নীরের তামাতে ভেজা মুখভঙ্গিমা। মেঘা পুনরায় ছলকে ওঠে, দ্রুতবেগে পেছাতে চায়, তবে পারে না। এর আগেই কানে বাজে রৌদ্রের তপ্ত ধমক, ইডিয়েট, মরতে এসেছিস এই বৃষ্টিতে নাকি আমাকে মারতে এসেছিস? লাইটিং হচ্ছে আর তুই ধেই ধেই নাচছিস এখানে, যদি কিছু হয়ে যায় তোর।